গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল দিল্লিতে গিয়ে সংসদীয় দলের ভাঙন প্রত্যক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি দিল্লিতে, তখন এই কলকাতার পর কলকাতার যে অফিস সেটা হাতছাড়া হওয়ার পর এবার কি দিল্লির অফিসও হাতছাড়াই প্রশ্ন উঠছে। এবার দিল্লিতে তৃণমূলের অফিসের কি ঠিকানা বদল? কেনই প্রশ্ন উঠছে, কিসের প্রেক্ষিতে জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তুমি যে পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ, তিনি যখন সাংসদ পদের জন্য লড়াই করেন তার আগে তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি ব্যারাকপুরের সাংসদ পদ থেকে তিনি জয়লাভ করার পর তিনি যখন দিল্লিতে তিনি যান, নিয়মবশত তিনি অন্যান্য প্রথমবারে যারা সাংসদরা হন তার তুলনাতেই তার যে বাড়ি বা তার জন্য যে নির্ধারিত যে বাংলো সেটা অনেকটাই ভালো যাকে বলা হয়, এবং তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসকে তার সেই বাংলোটি দিয়ে দেন এবং সেটি গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসাবে কার্যত চালানো হচ্ছিল। সূত্রের খবর, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসেরই বিদ্রোহী ব্লকে তিনি যোগ দিয়েছেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাংলোটি তিনি পুনরায় সংসদের যে সচিবালয় সেখানে তিনি জানাতে পারেন হয় সেটিকে তাকে ব্যবহার করার জন্য দিয়ে দেওয়া হোক, নয়তো এই বাংলোটিকে ফিরিয়ে দিয়ে তাকে অন্য কোনো বাংলো দেওয়া হোক। দুটোই যদি হয়, এই দুটোর মধ্যে কোনো একটিও যদি হয়, তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় যেটি সেখানে রয়েছে সেটি কার্যত একটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতাতেও দেখেছি যে কলকাতাতে যে তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন যেটি রয়েছে হচ্ছে বাইপাস মেট্রোপলিটনে, সেটির যিনি বর্তমান মালিক তার তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে যে বাড়ি যেন তারা ছেড়ে দেন। এবং গতকালকেও আমরা দেখেছি যে রাতের বেলা প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা যান এবং তারা বলেন যে সময়ে সময়ে ভাড়া ওই বাড়িটার মিটিয়ে দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়ে বাড়ি ছাড়ানোর বিষয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে যেন সরাসরি তাদের নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে এসে কোনো কথা বলেন, হুড়োহুড়ি করে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এখনো পর্যন্ত একাধিক সাংসদ রয়েছেন যারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, ফলে সেই সাংসদদের যে দলীয় কাজ দিল্লির মতো জায়গাতে সেটাকে চালানোর জন্য একটা বাড়ি বা ভবনের অবশ্যই দরকার পড়বে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি পার্থ ভৌমিকের তরফ থেকে সেই বাড়িকে ফিরিয়ে নেওয়া হয় বা তিনি যদি তার হাতেই পুনরায় হস্তান্তর করে দিতে বলেন, সেক্ষেত্রে দিল্লিতে দলীয় কার্যালয় চালানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে। ওকে, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে বেসুরোরা। 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনমালিয়া থাকবেন শিউলি সাহা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে বেসুরোরা। আমরা গতকালই আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেসুরোরা, এই পূর্ব মেদিনীপুরের বেসুরোরা দিল্লির মতো করেই গতকাল সেখানে একটা বৈঠক করেছেন, আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে থাকবেন। সেখানে থাকবেন এই বেসুরোরা। 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, আর সেই মুখ্যমন্ত্রীর বৈঠকেই সাংসদ জুনমালিয়া থাকছেন, বিধায়ক শিউলি সাহা থাকছেন। যে ছবি আপনারা দেখছেন কোলাঘাটের ছবি, পৌঁছে গিয়েছেন শিউলি সাহা। নন্দীগ্রামের মেয়ে যাকে বলা হতো, একসময় শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি আন্দোলনে ছিলেন, নন্দীগ্রামের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, নন্দীগ্রামের মেয়ে বলা হতো তাকে। সেই শিউলি সাহা বিধায়ক আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আমরা দেখতে পাচ্ছি সাংসদ জুনমালিয়া তিনিও পৌঁছে গিয়েছেন। যেই জুনমালিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে প্রথম সারিতে তার ডান দিক বা দিকে দেখা যেত, সেই জুনমালিয়া আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। সরাসরি চলে যাই, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, গতকালই বেসুরোরা একটা মিটিং করছিল না, আজ আবার শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেখানে তো তারা থাকছেন, পাশাপাশি বেসুরোরা বৈঠক করবেন। একেবারে দিল্লির কায়দায় হচ্ছে পুরো বিষয়টা, কি নির্যাস এখনো অবধি? দেখো, নির্যাস এটাই, মুখ্যমন্ত্রী কখন এসে পৌঁছবেন এবং বলাকা মঞ্চে, এবং কোলাঘাটের বলাকা মঞ্চ সেজে উঠেছে, যেখানে কিনা অবিভক্ত মেদিনীপুর যদি তুমি ধরো, 3টি জেলা তার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তাদের যেসব বিধায়ক, সাংসদ কিংবা প্রশাসনিক আধিকারিকরা, জেলা শাসক
ভিডিও, তারা সকলেই কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছেন। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রীর, এবং সেখানেই তুমি যেটা বলছিলে যে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি তাকায় তাহলে কিন্তু দেখা যাবে এই যে বলাকা মঞ্চে ইতিমধ্যে পৌঁছে গেছেন। সেই মঞ্চে কারা না, তৃণমূলের দুজন বিধায়ক রয়েছেন পশ্চিম মেদিনীপুরে, একজন কেশপুরের, একজন খড়গপুর গ্রামীণের দীনেন রায় এবং শিউলি সাহা, তারা ঢুকে গেছেন। এবং ঢুকে গেছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া, যার কথা বলছিলেন, এবং পূর্ব মেদিনীপুরের 16 জন, 15 জন পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের 4 জন বিধায়ক, তারা কিন্তু সকলেই থাকবেন। এমপি হিসেবে দেব কি আসবে, এই প্রশ্ন কিন্তু এখানেও ঘোরাফেরা করছে, কারণ দেব ঘাটালের এমপি, যেখানে মেদিনীপুরের এমপি তৃণমূলের জুন মালিয়া এসেছে। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন যেটা সামনে আসছে, দেব আসবে কিনা সেটা দেখাই যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ মুখ্যমন্ত্রী আসছেন, তিনি অন দা ওয়ে, এবং তিনি ঢুকবেন। তিনি জানেন অবিভক্ত মেদিনীপুর একসময় 2 সালের 1 তারিখের আগে, জানুয়ারির, একটাই জেলা ছিল। তখনও তিনি কিন্তু জেলার বলা যায় রাজনৈতিক যে দায়িত্বে থাকতেন, যেই রাজনীতি করতেন, তাই তার যে এই জেলা সম্পর্কে, 3 জেলা সম্পর্কে 35 জন বিধায়ক কিংবা সাংসদরা রয়েছে, তাদের সম্পর্কে ভালোই জানা আছে। এবং তুমি দেখো অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য, কারণ তার বৈঠকে এসডিও, বিডিও, 3 জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা পৌঁছে গেছেন, আধিকারিকরা পৌঁছে গেছেন। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন, এবং সেই বলা, সে উন্নয়ন পরিকল্পনা সবটাই কিন্তু রূপরেখা তিনি একটা বলবেন, সেটাই দেখা যাচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী আসবেন, তার আসা মানে মিটিং শুরু হওয়া, আর মিটিং হওয়া মানে এটা দেখার যে গত 9 মে তার যে শপথ গ্রহণ, আজকে 9 জুন রুমেলা, ঠিক 1 মাসের দিন নিজের জেলা, মুখ্যমন্ত্রীর নিজের জেলা এটা বলা হয় না, জেনারেলি গোটা রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, তবে নিজের জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে 3 জেলাকে নিয়ে বৈঠকে ঠিক কী বলেন, উন্নয়নের রূপরেখা অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঠিক হবে। এবং সেখানে এখন নিশ্চিতভাবে ভালো লাগছে। আগে যা ঘটেছে, যেটা নিশ্চিতভাবে যারা ছিলেন তখন বিরোধীতে, তারাও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। এই সিদ্ধান্তগুলো তো আমাদের এমএলএদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় না, ফলে যা সিদ্ধান্ত তিনি তখন করেছেন সেটাই হয়েছে। এখন যেটা করছেন এই সরকার, তাকে অভিনন্দনযোগ্য, প্রশংসাযোগ্য। দিল্লি আর কলকাতায় কি হচ্ছেটা কি বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি, বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তারা তোমাকে কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে। এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্মস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা।
এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসবে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘরছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ ফোর্থ মের আগে আছে, ঠিক আছে। ফোর্থ মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আর এবার হাওড়ায় আমুল কারখানার ভূমি পুজোয় অমিত শাহ। হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা আমুলের আর বৃহত্তম দই কারখানা নির্মাণে 600 কোটির বিনিয়োগ। 13ই জুন সাঁকরাইলে আমুল কারখানার ভূমি পুজো। আর সেদিন আমুল কারখানার ভূমি পুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন। কথা বলবো, ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, তুমি জানো যে রাজ্যে পালাবদলের পরেই সবচেয়ে বড় বিনিয়োগ 650 কোটি টাকার বিনিয়োগ করছে আমুল, এবং হাওড়ার সাঁকরাইলে সেই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সাঁকরাইলে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আমুল প্ল্যান্টের, সেখানে 600 জন দুগ্ধ চাষী এবং 2000 জন অতিথি, তারাও কিন্তু এখানে হাজির থাকবেন। অর্থাৎ রাজ্যে পালাবদলের পর যে শিল্পে খরা আমরা দেখেছিলাম গত কয়েক বছরে, সেই শিল্পে খরা কাটিয়ে এবার রাজ্যের শিল্পায়নের একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবং তুমি জানো যে গত শনিবার আমুল ডেয়ারি কর্ণধার সংঘ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন, এবং তারপরেই হাওড়ার যে প্ল্যান্ট সাঁকরাইলে, সেখানে তারা প্ল্যান্ট করার পরিকল্পনা নিয়েছে। সেই মোতাবেক আগামী 13 তারিখ যে আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হতে চলেছে সাঁকরাইলে, সেখানে অন্যান্য অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি উপস্থিত থাকছেন, এমনটাই খবর। ওকে। রবিবারই হাওড়ার আমুল কারখানায় যে ভূমি পুজোর কথা জানান মুখ্যমন্ত্রী। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখে সাঁকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পুজো। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। ডাবল ইঞ্জিনে শিল্পের জোয়ার, বাংলায় শিল্পোন্নয়নের জোর। পালাবদলের পর বাংলা শিল্পোন্নয়নের জোর। বৃহত্তম দই কারখানা বাংলায় আমুলের 650 কোটির বিনিয়োগ। আমরা স্থানীয় বাসিন্দারা যদি চাকরির সুবিধাতে হয়, তা আমাদের প্রচুর লাভবান হয়। বেকার ছেলে তো আমাদের এখানে প্রচুরই আছে, তাদের সাথে এটাই উন্নতি হবে, তো আমরা তো সবাই ভালোই চাইছি। যত ফ্যাক্টরি চলছে 8-10 হাজার টাকার বেশি মাইনে হচ্ছে না। 8-10 হাজার টাকা সংসার এখন চলে না। তৃণমূল সরকারের আমলে কোনো সদিচ্ছা দেখায়নি শিল্পের প্রতি? না, ও সব তোলা তুলে সব শেষ করে দিয়েছে। সব তোলা তুলে কন্ট্রাক্টররা ঢুকে তোলা করে লেবারদের মাইনে কম দিয়ে সব টাকা তুললে চলে যাচ্ছে। এবার কি তাহলে ভরসা পাচ্ছে?
আশা তো আছে। হ্যাঁ, আশা করি স্থানীয় ছেলেদের সংস্থান খুবই ভালো হবে, কিন্তু কতটা মালিক পক্ষ থেকে হবে আর কতটা কন্ট্রাক্টর ঢুকিয়ে দেবে সেটা তো বলা যাবে না, এখন হওয়ার পরই হয়তো বোঝা যাবে। দেখা যাচ্ছে স্থানীয় ছেলেরাই কাজ পাচ্ছে না, বাইরে থেকে ছেলেদের নিয়ে এসে কন্ট্রাক্টরে ঢুকিয়ে দিচ্ছে। 26-এর নির্বাচনে রাজ্যের পালাবদল হয়েছে। পরিবর্তনের বাংলায় এবার পরিবর্তন শিল্পে। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড প্রায় 600 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। এই প্ল্যান্ট যখন তৈরি হবে আমুলের, ঠিক তখন পশ্চিমবঙ্গের গোয়ালাদের ভাগ্য ফিরবে, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমুল তার প্ল্যান্ট তৈরি করলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের চাকরি হবে বাংলাতেই। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরেই আমুল তার প্ল্যান্ট তৈরি করতে চলেছে। বিশ্বের বৃহত্তম দই কারখানা সাকরাইলে কেন প্ল্যান্ট তৈরি করছে আমুল? সাকরাইলে প্ল্যান্ট তৈরি করার অন্যতম কারণ হতে পারে যোগাযোগ ব্যবস্থা। দেখা যাচ্ছে সড়ক পথে এই সাকরাইল প্ল্যান্টে আসতে গেলে, হাওড়ার সাকরাইল প্ল্যান্টে আসতে গেলে 28 কিমি দূরত্ব রয়েছে। অন্যদিকে এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, তার যে দূরত্ব 45 কিমি। অন্যদিকে যে কলকাতা জলপথ রয়েছে সেক্ষেত্রে তার দূরত্ব অর্থাৎ কলকাতা বন্দর, তার দূরত্ব অনেকটা কম, 35 কিমি। এবং একই সঙ্গে বন্দরনগরী হলদিয়া থেকেও দূরত্ব বেশ কাছে। সাকরাইল রেলপথ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের, তার 5 কিমি দূরত্বেই এই প্ল্যান্ট। প্রতিদিন 10 লক্ষ কেজি দুগ্ধজাত দ্রব্য তৈরি হবে এই প্ল্যান্ট থেকে। সেক্ষেত্রে দুধের যে সরবরাহ তা কিন্তু বাড়াতে হবে। এই সাকরাইলে জলের ব্যবস্থা রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটা শিল্প তৈরি করতে গেলে লজিস্টিক, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা লাগে। তা সত্ত্বেও তৃণমূল সরকার কোনো সদিচ্ছা দেখায়নি। বিজেপির সরকার আসার পর তারা সদিচ্ছা দেখাচ্ছেন। বলা চলে গঙ্গার পশ্চিম তীর দুয়োরানির জায়গা, দুয়োরানির ঘরে এবার আশার আলো, যে আলো এই রাজ্যে শিল্পের ভাটা কাটিয়ে কর্মসংস্থানের জোয়ার আনতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। 13ই মে জানা যাচ্ছে ভূমি পুজো রয়েছে, ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। দেশের সুরক্ষা সবার আগে, বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই তা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তের সুরক্ষাকে সুনিশ্চিত করতে ডাবল ইঞ্জিন ফর্মুলায় জোর দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে বাংলায় প্রথম বিজেপি সরকারের জোয়ার আনার কাজ শিল্পে। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। 556 কিলোমিটার জায়গাতে জায়গা জমি দিতে হবে। আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। ডাবল ইঞ্জিন ফর্মুলায় চলবে বাংলা গড়ার কাজ। পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র। গত কয়েক বছরে বিজেপি বারবার অভিযোগ করেছে বাংলার তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা তারা সুনিশ্চিত করতে পারছে না। কাঁটাতারহীন সীমান্তের জন্য পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। লাগাম ছাড়া অনুপ্রবেশ, চিকেন নেকের নিরাপত্তা ঘিরে পাল্লা দিয়ে বেড়ে চলা উদ্বেগ। এমনই প্রেক্ষাপটে বাংলায় পালাবদল। এবার বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার। প্রথমেই নজর দেশের সুরক্ষায়। বাংলায় অন্যতম সমস্যা কাঁটাতারহীন সীমান্ত। কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ, কখনো আবার বাংলাদেশ থেকে এসে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা। ক্ষমতায় এসেই কাঁটাতার বসানোর জন্য বিএসএফ কে জমি দিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। কয়েক দফায় জমি দেওয়া হয়েছে বিএসএফ কে। বেশ কিছু এলাকায় কাঁটাতার বসানোর কাজ চলছে। এটা হলে খুবই খুশি হবো আমরা। সুবিধা হবে কি, বাংলাদেশ থেকে যেটা আমাদের অনুপ্রবেশকারী আসতো সেটা হয়তো বাধা পাবে, তারপরে গরু পাচারটা যে হচ্ছে সেটা হবে না।
চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় বাড়তি নজর। ক্ষমতায় এসেই এই চিকেন স্নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে বিজেপি সরকার। সুরক্ষা বাড়াতে ডাবল ইঞ্জিনের গতি, চিকেন স্নেকের নিরাপত্তায় নজিরবিহীন পদক্ষেপ। চিকেন স্নেকে 6 একর জমি চেয়েছে বিএসএফ। এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় তারা। উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। প্রস্তাব বিবেচনা করছে নবান্ন। চিকেন স্নেকের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরো পোক্ত করেছে ভারত সরকার। এবার শিলিগুড়ি থেকে টানেল দিয়ে ট্রেন দৌড়বে উত্তর পূর্ব ভারতে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো 45 কিলোমিটার এই রেল রুটের কাজ শেষের পথে। বাকি রয়েছে প্রায় 5 কিলোমিটার টানেল তৈরির কাজ। আগামী বছর অক্টোবরের মধ্যে কাজ শেষের টার্গেট। শিলিগুড়ির রাঙাপানি হয়ে বাগডোগরা, সেখান থেকে টানেল পথে জুড়বে অসম। চিকেন স্নেকের গুরুত্বের কথা মাথায় রেখে রেলের এই টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে বাংকার বাস্টারের মতো বোমাও এই টানেলের ক্ষতি না করতে পারে। ভোটে এবার বড় ইস্যু ছিল অনুপ্রবেশ। বিজেপির মুখে বারবার শোনা গেছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মন্ত্র। एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। 5 तारीख के बाद पूरे बंगाल से एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। যেমন কথা তেমন কাজ। ডিটেক্ট, ডিলিটের পর এবার বাংলায় ডিপোর্ট। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। বেআইনিভাবে ভারতে ঢোকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের ধরে রাখা হচ্ছে এই হোল্ডিং সেন্টারে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ, এটাই বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্র। নিউজ 18 বাংলা।